তো আজকে আবার আমি চলে এসেছি 19 তারিখ মানে আগামী কালকের কোন কোন স্টকগুলো ইম্পর্টেন্ট তার লিস্ট নিয়ে। তো আজ আগামী কালকের জন্য ইম্পর্টেন্ট স্টক আমি তিনটি মাত্র স্টকের নাম বলবো এবং সেটাকে নিয়ে একটু ডিসকাস করবো। ডেফিনেটলি আমি চার্ট দেখিয়ে ডিসকাস করবো তার উপরে, এটা আমার ইচ্ছা আছে আজকে। তো ব্যাপার হচ্ছে যে এই পুরো স্টকের নামে যাওয়ার আগে আমি একটা জিনিস খুব খুব ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে স্টক মার্কেটে এখন যে টার্বুলেন্ট সিচুয়েশন চলছে না, এত ভোলাটাইল সিচুয়েশন চলছে, এই জায়গায় দাঁড়িয়ে স্টক পিক করা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ সকালের দিকে দেখছি মার্কেট আপ, পরে মার্কেট ডাউন, আবার আপ, মানে এত টার্বুলেন্ট সিচুয়েশন চলছে। মানে এর এর জন্য না দু তিনটে ব্যাপার দায়ী। এক নাম্বার হচ্ছে যে আমাদের যে যুদ্ধটা চলছে ইসরায়েলের সাথে ইরানের, সেটা একটা ভয়ঙ্কর লেভেলের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এখানে রাশিয়া ইনভলভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে, ইউএসএ ইনভলভ হওয়ার চান্স প্রবাবিলিটি প্রচুর বেশি, চায়না আবার ইরানকে রীতিমতো অস্ত্র সাপ্লাই করছে। মানে একটা একটা অদ্ভুত রকম সমীকরণ তৈরি হচ্ছে, যে সমীকরণটা কিন্তু জিওপলিটিক্যালি একদমই ভালো না, এবং যার ফলে কিন্তু তেলের দামের ওপর বিশাল প্রভাব পড়বে। তারপরেও তেলের দাম যে খুব একটা বাড়ছে না, এটা কিন্তু খুব একটা আশার ব্যাপার, এক নাম্বার কথা। দু নম্বর কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প যখন যা পাচ্ছে তখন তাই বলে দিচ্ছে, ঠিক আছে? তো ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় একজন লিডার, ইউএসের প্রেসিডেন্ট, সে এরকম যদি আজে বাজে বক্তব্য রাখে, তো সেটা কিন্তু মানে গ্লোবাল মার্কেটের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার জন্য ভালো না। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু, হ্যাঁ, আজকে সকালের দিকে পজিটিভ ছিল, পরের দিকে নেগেটিভ হয়েছে, তারপরেও কিন্তু 0.5%, 0.25% নেগেটিভও কিন্তু যায়নি। মানে ইন্ডিয়ান মার্কেট কিন্তু ওভারঅল স্টেবল জায়গাতেই আছে, মানে ওয়ার্ল্ডের রেসপেক্টে কিন্তু ইন্ডিয়ান মার্কেট স্টেবল জায়গায় আছে, এটা বলতেই হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমি যদি ডিআইআই এফআইআই দেখি, তো এত সমস্যা চলছে তারপরেও কিন্তু কন্টিনিউয়াসলি পরপর দুদিন, মানে গতকাল এবং আজকে ডিআইআই কেমন কিনেছে, এফআইআইও তেমন কিনেছে ক্যাশ মার্কেটে, ঠিক আছে? তো এগুলো সব কিছু একটা ইন্ডিকেশন দেয় যে ইন্ডিয়ান মার্কেট হয়তো ভালো স্ট্রং পজিশনে আছে, ঠিক আছে? ইন্ডিয়ান মার্কেট হয়তো বিশাল বড় খারাপ পজিশনে নেই, পড়ে যাওয়ার পজিশনে নেই ইন্ডিয়ান মার্কেট, এখান থেকে উঠবে। তো আমি এই কথাটা বলেও ছিলাম যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এবার আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে? তো আমি এবার আসি, পরপর স্টকগুলোর নামগুলো আমি বলতে থাকবো এবং তাকে নিয়ে ডিসকাস করবো। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা এখন যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মান্যবর বা বেদান্ত ফ্যাশন। তো আমরা মান্যবর হিসেবে বেশি চিনি, মান্যবর নাম দিয়ে বেশি চিনি। তো এই স্টকটা যদি আমরা সিম্পলি দেখি, তো স্টকটাকে আমি দেখবো যে এই পজিশন থেকে, টপ পজিশন থেকে একটা বড় পরিমাণে ডাউনফল এসেছে এবং এই জায়গায় এসে স্টকটা কনসলিডেট করছে, ঠিক আছে? এবং আমি যদি এটাকে আরেকটু লার্জ স্কেলে দেখি, তাহলে সিম্পলি এক জিনিস দেখতে পাবো যে আমি ভলিউমটাকে দেখি, ঠিক আছে? তো ভলিউমে দেখতে পাবো যে এই পজিশনে এসে ভলিউমটা ইনক্রিজ করছে। তো এখান থেকে এই পজিশন ভলিউমটা ইনক্রিজ করছে, আর এক্স্যাক্টলি এই পজিশনে মার্কেটটা কিন্তু কনসলিডেট করছে। ওকে, তো এখান থেকে একটা কথা আমাদের কাছে খুব পরিষ্কার যে এই পজিশনটায় দাঁড়িয়ে, এই যে কনসলিডেশনের যে জায়গাটা, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এখানে যারা স্মার্ট মানি তারা কিন্তু এখানে ঢুকছে। কাজেই বেদান্ত ফ্যাশন বা মান্যবর কিন্তু ভবিষ্যতে এবং খুব বেশি টাইম হরাইজন না, 1 থেকে 2 মাস বা 4-5 মাসের মধ্যে কিন্তু একটা বড়সড় রিটার্ন দেওয়ার জায়গায় কিন্তু আসতে চলেছে। আমি জায়গাটাকে কিভাবে কনফার্ম করছি, আমি আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আমরা এর হাই স্পিকগুলো দেখি, তো এখানে একটা হাই স্পিক ছিল, তারপর এখানে একটা হাই স্পিক ছিল, কিন্তু যদি আমরা লোয়েস্টগুলো দেখি, তাহলে এখানে একটা লোয়েস্ট, তারপর এখানে একটা লোয়েস্ট, তারপর এখানে একটা লোয়েস্ট, মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে লোয়েস্ট পিকগুলো, অর্থাৎ লোয়েস্ট পিকগুলো কিন্তু আস্তে আপ ট্রেন্ডে যাচ্ছে, কিন্তু হাই স্পিকগুলো সেম জায়গায় থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কনফার্মেশন কি পেলাম? এক নাম্বার কনফার্মেশন পেলাম কি, যে স্টকটা অনেকটা নিচের দিকে আসার পর একটা জায়গায় কনসলিডেট করছে, এক নাম্বার। দু নাম্বার, এই যে হাইস্ট পিকগুলো তৈরি হচ্ছে, এগুলো মোটামুটি একটা জায়গা থেকে আপ ট্রেন্ডে থাকছে, এবং লোয়েস্ট পিকগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আপ ট্রেন্ডে থাকছে, অর্থাৎ স্টকটা কিন্তু উপর দিকে যাওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। তিন নাম্বার, এই যে পসিবিলিটি তৈরি হচ্ছে সেটাকে ডেফিনেটলি সাপোর্ট করছে ভলিউমটা। ভলিউম আমি দেখতে পাচ্ছি ইনক্রিজ করছে। তাহলে এই তিনটে কনফার্মেশনের উপর বেস করে আমি বলতে পারি, আরেকটা কনফার্মেশন আমি দিতে পারি, সেটা হচ্ছে যে যখন আমরা এই যে কালো রংটা না, এটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, কার না 47 ডেজের, ঠিক আছে? তো 47 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে বেস করে এক্স্যাক্টলি স্টকটা উঠছে। তো আমি বারবার এটা দেখাতে পারি যে 47 মুভিং এভারেজকে, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে বেস করে যদি কোনো স্টক ওঠে, সেই স্টকটা কিন্তু একটা ভালো র্যালি দেয়। এবং নট অনলি দ্যাট, আমি এখানে আরো দুটো মুভিং এভারেজ লাগানো আছে আমার, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 7। তো এই 7 এবং 17 যে মুভিং এভারেজ, এটাকেও কিন্তু এই জায়গাতেই কনসলিডেট করছে। কাজে আমি তিনটে কনফার্মেশন এখান থেকে পাচ্ছি। তো ডেফিনেটলি আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে যদি এর পরে এরকম জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি স্টকটা একটা বড় মুভ দেখার পসিবিলিটি রয়েছে। কাজে স্টকটাকে আমরা ডেফিনেটলি হোল্ড করবো, এবং এই হোল্ডিং পিরিয়ডটা মিনিমাম 3 to 4 মান্থ যদি হতে পারে, তাহলে এখান থেকে কিন্তু একটা বড় রিটার্ন আমরা পেতে পারি। ওকে, তো এটা হলো মান্যবরের কথা। নেক্সট যে স্টকটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যে মারুতি সুজুকি। তো মারুতি সুজুকি স্টকটার ক্ষেত্রে আমরা প্রথমে উইকলি চার্ট আমি এখানে লাগিয়েছি, এবং উইকলি চার্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্পল জিনিস, যে মারুতি সুজুকি কিন্তু এই জায়গায় এসে এখানেও কিন্তু আমরা কনসলিডেশন একটা দেখতে পাচ্ছি। আমি কনসলিডেশনটাকে জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে যে ভলিউমের সাথে কনসলিডেশন, ভলিউম ইনক্রিজিং, কনসলিডেশন হচ্ছে এই জায়গাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত স্টকগুলো পরবর্তীকালে আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি থাকে। ক্লিয়ার? তো এখানে শুধুমাত্র যে কনসলিডেশন হচ্ছে সেটাও নয়, কনসলিডেশনের সাথে আরেকটা প্যাটার্ন আমরা লক্ষ্য করবো, যে এখানে হাইটা, ঠিক আছে, লোয়ার হাই বানাচ্ছে, কিন্তু এখানে পরপর লোয়ার হাই বানাচ্ছে। ওকে, আর যেটা লো বানাচ্ছে, এখানে একটা কমপ্লিটলি একটা লো পেয়েছিলাম, তারপরে আর একটা লো এই জায়গায় বানিয়েছে, তারপরে
আর একটা লোক এই জায়গায় বানিয়েছে, আর এক লোক এই জায়গায় বানিয়েছে, তাহলে লোগুলো আমরা দেখতে পাচ্ছি কি হায়ার লো বানাচ্ছে, তাহলে লোয়ার হাই বানাচ্ছে, হায়ার লো বানাচ্ছে, মানে প্যাটার্নটা এরকম যাচ্ছে। তো এরকম যখন প্যাটার্ন হয়, ঠিক আছে, এটাকে সিমেট্রি প্যাটার্ন বলে। তো সিমেট্রি প্যাটার্ন যখন হয়, সেই সিমেট্রি প্যাটার্নের পর কিন্তু নয় আপ ট্রেন্ড নয় ডাউন ট্রেন্ডে একটা পসিবিলিটি থাকে। ওকে, তো এখানে আমরা কাইন্ড অফ সিমেট্রি প্যাটার্ন দেখতে পাচ্ছি, কাজে এ কিন্তু এই সিমেট্রি প্যাটার্নের এন্ডে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে ব্রেকআউট দেওয়া বা ব্রেকডাউন দেওয়ার। এবারে ব্রেকআউট কি ব্রেকডাউন সেটা আমরা কী করে বুঝবো? যদি আমরা একে আরেকটু ডেফিনেটলি দেখি, বড় করে একটু মানে ইলাবোরেটলি দেখি, তাহলে আমরা ডে ক্যান্ডেলে চলে যাই। তো ডে ক্যান্ডেলে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে আমি যদি ভলিউমের গল্প দেখি, তো ভলিউম দেখতে পাচ্ছি কি আমরা খুব ভালো একটা ভলিউম কিন্তু আমরা কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি, একটা অ্যাভারেজ ভলিউম কিন্তু আমরা কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সাথে সাথে আরেকটা যে ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে 47 মুভিং অ্যাভারেজ, যার কথা আমি অলরেডি আগের চ্যাপ্টারতেও বললাম, এই 47 মুভিং অ্যাভারেজকে বেস করে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে। যদিও এই উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেও এখানে কিন্তু বেশ কিছু বাধা বিপত্তি আছে। সেগুলো কি কি? এই যে এই একটা ইম্পর্টেন্ট লেভেল, ঠিক আছে, আমি কি বলেছিলাম পরপর লোয়ার হাই বানাচ্ছে, দেখো এই একটা হাই, তারপর এই একটা হাই, এই একটা হাই, আপাতত এই একটা হাই, পরপর লোয়ার হাই বানাচ্ছে। তো এই যে প্রত্যেকটা হাই কিন্তু আমাদের এখানে একটা করে রেজিস্ট্যান্সের কাজ করবে। তো এই রেজিস্ট্যান্সগুলোকে যদি আমরা মিট আপ করতে পারি ডেফিনেটলি, তাহলে কিন্তু আমরা এই স্টকটা উপরের দিকে যাওয়া দেখতে পাবো। এবার এই রেজিস্ট্যান্সগুলোকে মিট আপ করার অর্থ হচ্ছে যে পরপর এই যেমন ভলিউম আমার এখানে রয়েছে, এরকম ভলিউমটা কনসিস্টেন্টলি থাকতে হবে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে পরপর যে গ্রিন ক্যান্ডেলগুলো এখানে তৈরি হয়েছে অলরেডি, সেরকম ধরনের পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে কিন্তু মার্কেটে এই লেভেলগুলোকে ব্রেক দিতে হবে। ঠিক আছে, বিশেষ করে আমি এই লেভেলটার কথা বলবো, এই দুটো লেভেল, এই একটা, এই লেভেলটা, এটা আর এটা, এই তিনটে লেভেলকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে কিন্তু মার্কেট একটা উপর দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আমার মনে হচ্ছে যে এই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে মার্কেট এটাকে ব্রেক করতে পারবে। তার কারণ হচ্ছে যে এই একটাই আমি কারণ হিসেবে দেখাতে পারি, সেটা হচ্ছে যে 47 মুভিং অ্যাভারেজকে বেস করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। ক্লিয়ার? আর ভলিউম কিন্তু এর যথেষ্ট হাই রয়েছে। কাজে আমরা এটাকে কি করবো, এটাকে এখন বাই করার জায়গা নেই, আমরা এটাকে জাস্ট ওয়াচ করবো, আমরা এটাকে ওয়াচ করবো অ্যান্ড ওয়েট করতে থাকবো। ঠিক আছে, যখন আমরা দেখবো যে এর স্ট্যান্ডটা মোটামুটি এই R1কে ক্রস করছে, যখন আমরা দেখবো যে এই R1কে ক্রস করছে, ঠিক আছে, এবং ভলিউম যদি আমরা দেখতে পাই যে অ্যাভারেজ ভলিউমের থেকে বেশি ভলিউমে ট্রেড করছে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকবো, পুরো টাকা একবারে লাগাবো না, আমরা পুরো টাকাটাকে 3টে পার্টে ভাগ করব এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স যখন ক্রস করবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ক্রসে আমরা 1/3 করে আমাদের মানি কিন্তু এখানে ডিপ্লয় করব, টাকা কিন্তু লাগাবো। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু এই মারুতি সুজুকি যারা কিনতে চাও তাদের জন্য, মারুতি সুজুকি কেনার জন্য কিন্তু এভাবে যদি আমরা এগুই, তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় এর একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, চলো পরের স্টক নিয়ে, যে স্টকটা নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। তো AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক যেটা, এটার একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক্স্যাক্টলি যে পজিশনে দাঁড়িয়েছে সেটা ভালো করে দেখো, আমি এখানে কারসার দিয়ে দেখানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি কিন্তু অল টাইম হাইকে ব্রেক করার মুখোমুখি দাঁড়িয়েছে। এই যে পজিশনটা দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্স, তারপরে জাস্ট একটু মানে এই যে 810 812 লেভেলটা কিন্তু অল টাইম হাইকে ব্রেক করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আছে AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এবং যদি আমরা এটাকে আরেকটু বড় করে দেখি, তো দেখতে পাবো অলরেডি AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কিন্তু এখানে একটা বড় র্যালি দিয়েছে, কনসলিডেশন দিয়েছে, আবার একটা বড় র্যালি দিয়েছে। আমি আগের যে দুটো ভিডিও করলাম, সেই দুটো ভিডিওতে আমি বারবার বলছিলাম যে মার্কেটে এখন স্টকটা কনসলিডেট করছে, এরপরে কিন্তু এর বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি, একটা বড় র্যালি, কনসলিডেশন, আবার একটা বড় র্যালি, আবার একটা কনসলিডেশন হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, এখানে ভলিউমটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন একটা স্টক মাল্টি ইয়ার ব্রেকআউট দেয়, মাল্টি ইয়ার ব্রেকআউট দেওয়ার জন্য একটা বেশি পরিমাণ পুশ লাগে, আদারওয়াইজ কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউট দিতে পারে না। যদি আমরা এই পজিশনটাও দেখি, তাহলে দেখো ভলিউম কতটা ইম্পর্টেন্ট ছিল, এই জায়গায় কতটা ভালো ভলিউম ছিল। এখানে কনসলিডেশন হয়েছে কিন্তু ভলিউমটা কিন্তু অ্যাজ কিছু কমে যায়নি, সেম ভলিউমে কাজ করেছে। আবার এখানে ব্রেকআউট, আবার এখানে বড় ভলিউম। কাজেই আমি যদি ওভারঅল এই যে স্টকটার পুরোটা যদি আমরা দেখতে থাকি না প্রথম থেকে, তো এই পজিশনটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভালো ভলিউম। এবং এই জায়গা থেকেই কিন্তু মার্কেটটা এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে এখানে একটা বড় করে ব্রেকআউট দিয়েছে, এখানে কনসলিডেশন করে আবার ব্রেকআউট দিয়েছে। মানে ভলিউম যেখানে আছে সেখানে কিন্তু স্টক উপরের দিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং সেটা এখানে হয়েওছে।
তো যদি আমরা এই পজিশনটায় দেখি তো হয়তো আর একটু উপরে গেলেই কিন্তু এ মাল্টি ইয়ার ব্রেকআউটের জায়গায় চলে আসবে। কাজেই এই স্টকটায় কিন্তু আমাদের অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে হবে, তার কারণ এখানে ভলিউম সাথ দিচ্ছে এবং বড় বড় ক্যান্ডেলও তৈরি করছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা দেখতে পাচ্ছি যে 47 মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সেখান থেকে এটা অনেকটা দূরে রয়েছে। এটা একটা এর জন্য ব্যাড সাইড যে 47 মুভিং অ্যাভারেজের উপরে বেশ কিছুটা উপরে রয়েছে, ঠিক আছে। এবং 7 এবং 17 মুভিং অ্যাভারেজে গোল্ডেন ক্রস ওভার রয়েছে না, গোল্ডেন ক্রস ওভার যেটা রয়েছে, গোল্ডেন ক্রস ওভারকে ক্রস করে কিন্তু অনেকটা উপরের দিকে চলে গেছে। কাজে এইটার জন্য, এই স্টকটার জন্য যদি আমরা ব্যাড সাইড দেখতে চাই তাহলে ব্যাড সাইড কি, সেটা হচ্ছে যে 47 মুভিং অ্যাভারেজ এবং এই ক্রস ওভারের থেকে অনেকটা হাই পজিশনে বিলং করছে, এটা একটা ব্যাড সাইড। এর ফলে কি হবে, এর ফলে এই জায়গায় একটু কনসলিডেট হওয়ার পসিবিলিটি রয়েছে, মানে মার্কেট ব্রেকআউট দেবার আগে একটা কনসলিডেশনে যেতে পারে। তো এখনই আমরা এখানে টাকা লাগাবো না, টাকা লাগালে টাকাটা কিছুটা চোখ হয়ে থাকতে পারে, ওখানে আটকে থাকতে পারে। কাজে এটা আমরা ওয়াচ লিস্টে রাখবো, কিন্তু এই স্টকটা ডেফিনেটলি আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, তার কারণ মাল্টি ইয়ার ব্রেকআউট, বারবার আমি কথাটা বলছি, রিপিট করছি। আর এর গুড সাইড কি আছে, গুড সাইড হচ্ছে ডেফিনেটলি ভলিউম, যেহেতু ভলিউম বড় আছে সেহেতু মাল্টি ইয়ার ব্রেকআউটকে কিন্তু এ পুশ করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই স্টকটা কিন্তু ডেফিনেটলি আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখবো এবং হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়তো আমরা একটা ভালো দিক দেখতে পাবো। তার কারণ আমি বলছি যে আরবিআই যে মনিটারি পলিসি এনেছিল, সেই মনিটারি পলিসিতে আরবিআই তাদের সিআরআর কাট করেছিল এবং রেপো রেট কাট করেছে। তার ফলে ব্যাঙ্কগুলো কিন্তু, এই বিশেষ করে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলো কিন্তু তারা কিন্তু বড় প্রফিটের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যে টেনশন এখন চলছে ইসরায়েল ইরান নিয়ে টেনশন বা ইউএসএ ট্যারিফ টেনশন, এই টেনশনগুলো যদি একটু স্তীমিত হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি স্টকগুলো বা প্রত্যেকটা ব্যাঙ্কিং স্টক কিন্তু আপট্রেন্ডে যাবে। সেক্ষেত্রে এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কিন্তু আমাদের জন্য একটা তুরুপের তাস হতে পারে। আচ্ছা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা ডেফিনেটলি কমেন্টে জানিও যে এই যে নতুন সেগমেন্টটা যেভাবে নতুনভাবে শুরু করেছি আমি, সেটা কেমন লাগলো, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি পছন্দ হয়, এবং ভিডিওটা একটা লাইক করে দাও। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা আমাদের এই যে ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই ফেসবুক পেজে এসে তোমরা মেসেজ করতে পারো, আমরা তোমাদের মেসেজের উত্তর দেবো ডেফিনেটলি। ওকে, চলো।